Hello everyone, welcome to my channel Education and Job at the Rent 94। তো আজকে তোমাদের আহ, একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটা কলকাতা পুলিশ, ডব্লিউবিপি পুলিশ। তো পিএসসির জন্য গুরুত্বপূর্ণ। তো আগেও আমি তোমাদের পার্ট 1 দিয়েছি, তো এই জিকের, তো এটা পুরোটাই ওয়েস্ট বেঙ্গল জিকের। তো এখান থেকে তোমাদের প্রশ্ন হবেই। তো প্রথম পরীক্ষা তোমাদের 12ই অক্টোবর রয়েছে, ডব্লিউবিপিএসআই। তো এখান থেকে তোমাদের প্রশ্ন হবেই হবে। তারপরে তোমাদের কলকাতা পুলিশ এসআই মেন রয়েছে। তারপরে এছাড়াও তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, কনস্টেবল রয়েছে 30 নভেম্বর। তো এছাড়া গ্রুপ ডি, গ্রুপ সি খুব শীঘ্রই পরীক্ষা হবে। তো সেদিক থেকে তাকিয়ে তোমাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তো চলো আজকের পুরোটা শুরু করা যাক। তো এর পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিয়ে যেতে পারো। তো দেখো, আজকে আগে 25টা কোশ্চেন করিয়েছি, তো আজকে 26 নম্বর থেকে শুরু করছি। তো দেখো 26 নম্বর কোশ্চেন কি বলেছে। কলকাতার নিউ টাউনে ইকো আরবান ভিলেজ প্রকল্পটি পর্যটকদের আকর্ষণ করার জন্য কি অনন্য বৈশিষ্ট্য প্রদান করে। তো এর সঠিক উত্তর হলো পরিবেশ বান্ধব শহুরে চাষ। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্যাখ্যাগুলো আলোচনা করছি, কারণ এগুলো থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো দেখো, নিউ টাউনের ইকো আরবান ভিলেজ প্রকল্পটি তার পরিবেশ বান্ধব শহুরে চাষের জন্য পরিচিত, যা পর্যটকদের কাছে একটি অনন্য আকর্ষণ। এরপরে নেক্সট কোশ্চেন চলুন। কোশ্চেন নাম্বার 27 যে বলেছে, দেখো শান্তিনিকেতনের শিল্পগ্রাম প্রকল্পের উদ্দেশ্য কি। সঠিক উত্তর হলো এর সাংস্কৃতিক ও হস্তশিল্পের কেন্দ্র তৈরি করা। তো শান্তিনিকেতনের শিল্পগ্রাম প্রকল্পটি মূলত একটি সাংস্কৃতিক ও হস্তশিল্পের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো। পশ্চিমবঙ্গ সরকারের কোন উদ্যোগকে সুন্দরবনকে একটি প্রধান ইকো ট্যুরিজম স্পট হিসাবে পুনরুজ্জীবিত ও প্রচারের দিকে মনোনিবেশ করে। তো এর সঠিক উত্তর হলো সুন্দরবন হেরিটেজ প্রকল্প। তো পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন হেরিটেজ প্রকল্প সুন্দরবনকে একটি প্রধান ইকো ট্যুরিজম স্পট হিসাবে পুনরুজ্জীবিত করতে এবং প্রচার করতে বিশেষভাবে কাজ করে। তো এখান থেকে যে প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স টাইপেরও আসতে পারে। তো সেদিক থেকে তোমরা এগুলো অবশ্যই পড়ে যাও একবার। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 29 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 29, পশ্চিমবঙ্গের পর্যটনকে উন্নতি করতে ঐতিহাসিক স্থান সংরক্ষণে স্থানীয় সরকার কি ভূমিকা পালন করে। তো এর সঠিক উত্তর হলো পুনরুদ্ধার প্রকল্পের অর্থায়ন। অর্থাৎ পশ্চিমবঙ্গের পর্যটনকে উন্নত করার জন্য স্থানীয় সরকার ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে পুনরুদ্ধার প্রকল্প অর্থায়ন করে, অর্থাৎ অর্থনৈতিক সাহায্য করে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 30 যেটা বলেছে, দেখো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের বৃদ্ধির জন্য স্থানীয় সরকার প্রাথমিক কোন উদ্যোগ চালু করেছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর সঠিক অ্যান্সার হলো বেঙ্গল বিচ ফেস্টিভ্যাল। এবং পশ্চিমবঙ্গের পর্যটন বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার বেঙ্গল বিচ ফেস্টিভ্যাল এর উদ্যোগ চালু করেছে। এরপর নেক্সট কোশ্চেন 31 কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের মহিলাদের অবস্থার জন্য SHG এর প্রভাব কী। তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর যে প্রভাব হলো সেটা হলো উন্নত অর্থনৈতিক স্বাধীনতা। অর্থাৎ যেটা এর থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নতি করেছে। তো অনেকেই তোমাদের পাড়ায় এই গোষ্ঠীর সাথে যুক্ত আছো। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 32 কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীগুলো কিভাবে তাদের কার্যকলাপ অর্থায়ন করে। তো এর উত্তর হলো রাজ্য সরকার অনুদান ও ভর্তুকি। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী তাদের কার্যক্রম মূলত রাজ্য সরকার থেকে অনুদান দেয় এবং ভর্তুকি দেয়। এছাড়াও গোষ্ঠীর সদস্যরা ব্যক্তিগত সঞ্চয়ও করে থাকে এখানে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 33 কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা সম্পর্কিত সাধারণ অর্থনৈতিক কার্যক্রম কি কি। তো সঠিক উত্তর হলো কারুশিল্প ও বস্ত্রশিল্প উৎপাদন। তো পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীগুলো ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িত এবং এর মধ্যে কারুশিল্প ও বস্ত্র উৎপাদন প্রধান কার্যক্রম। তারপরে নেক্সট কোশ্চেন 34, পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রাথমিক উদ্দেশ্য কী ছিল। তো এটা সবাই জানে যে অর্থনৈতিক স্বনির্ভরতা করা মহিলাদের, সেটাই হচ্ছে। তো স্বনির্ভর গোষ্ঠীগুলোর মূল উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে অর্থনৈতিক স্বনির্ভরতা আনা, তাদের জন্য, এবং এটা কিন্তু বিশেষ করে তোমাদের মহিলাদের জন্য করা হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন 35 কি বলেছে দেখো,
তো পশ্চিমবঙ্গের কোন সংস্থা প্রাথমিকভাবে গোষ্ঠীগুলির প্রচার ও বিকাশের জন্য দায়ী? স্বনির্ভর গোষ্ঠীগুলি। তো পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন নিগম, এটা থেকে তোমাদের প্রশ্ন হতেই পারে। তো ওয়েস্ট বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রাথমিকভাবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রচার, গঠন ও বিকাশের জন্য কাজ করে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 36। চা উৎপাদনের পাশাপাশি দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে একটি উল্লেখযোগ্য ক্ষুদ্র শিল্প কি? তো চা উৎপাদনের পাশাপাশি এখানে কিন্তু ফুলের চাষও খুব হয়, রজনীগন্ধা ফুলের চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয় এখানে। তো দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চল চা উৎপাদন বিখ্যাত হলে এখানে ফুলের চাষ একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র শিল্প হিসেবে কাজ করে থাকে। এরপরে নেক্সট কোশ্চেন 37। মালদা কিসের জন্য বিখ্যাত? তো এটা কিন্তু তোমাদের রেশম উৎপাদনের জন্য বিখ্যাত মালদা জেলা। এখানে রেশম উৎপাদন ও রেশম বস্ত্র প্রধান শিল্প এখানকার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 38। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে একটি বিশিষ্ট ক্ষুদ্র শিল্প কি? তো উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্র শিল্প হলো লবণ উৎপাদন। তো পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদন একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ক্ষুদ্র শিল্প। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো। পশ্চিমবঙ্গের কোন এলাকা তার মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত? তো এটা তোমরা অনেকেই জেনে থাকো যে নদিয়া কৃষ্ণনগরে রয়েছে। তো সেই কৃষ্ণনগরে কিন্তু ঐতিহ্যবাহী মাটির পুতুল বিশ্বজুড়ে বিখ্যাত এবং সারা পশ্চিমবঙ্গ এই মাটির শিল্পের একটি প্রধান শিল্প কেন্দ্র হলো এই কৃষ্ণনগর, এবং এটা সারা বিশ্বের জন্য বিখ্যাত। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 40 কি বলেছে দেখো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র পাট শিল্পের অন্যতম প্রধান পণ্য কি? তো এর সঠিক উত্তর হলো পাটের ব্যাগ। পশ্চিমবঙ্গের পাট শিল্পে পাটের ব্যাগ একটি অন্যতম প্রধান উৎপাদিত দ্রব্য। এছাড়া পাটের দড়ি, চটও তৈরি করা হয় এই পাট থেকে। এরপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে 41-এ, পশ্চিমবঙ্গের কাঁথা সূচি শিল্প উৎপাদনের সাথে কোন ক্ষুদ্র শিল্প জড়িত? তো এটা সূচি শিল্প। তো কাঁথা সূচি শিল্প নিজেই এক ধরনের সূচি শিল্প। কাঁথা তৈরি করার জন্য পুরনো শাড়ির পাট থেকে সুতা তুলে অথবা তাঁতির থেকে সুতা কিনে তারপর সেলাই করা যা সূচি শিল্পের অংশ একটি। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 42। তো পশ্চিমবঙ্গের কোন ক্ষুদ্র শিল্পকে বহু সংখ্যক কারিগর নিয়োগের জন্য বিশেষভাবে পরিচিত? তো সঠিক উত্তর হলো টেরাকোটা শিল্পের জন্য। তো টেরাকোটা হলো পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও শ্রমিক ক্ষুদ্র শিল্প, যেখানে বিপুল ধরনের সব কারিগর নিযুক্ত থাকে এই টেরাকোটার কাজে। তারপরে যেটা রয়েছে দেখে নেওয়া যাক 43। তো পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় কোন ধরনের ক্ষুদ্র শিল্প রয়েছে? তো সুন্দরবনে কী ধরনের শিল্প রয়েছে? তো মধু প্রক্রিয়াকরণ, এটা তোমরা সবাই জানো সুন্দরবনের মধু বিখ্যাত। তো সুন্দরবন এলাকার তার প্রাকৃতিক সম্পদ বিশেষ করে মধু উৎপত্তির জন্য পরিচিত। এই অঞ্চলে মধু প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র শিল্প। তারপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে 44-এ, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের প্রধান পণ্য? তো ক্ষুদ্র শিল্পের প্রধান পণ্য হলো চামড়াজাত পণ্য। পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা চামড়া শিল্পে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। চামড়াজাত পণ্য এই অঞ্চলে ক্ষুদ্র শিল্পের প্রধান উৎপাদন। এরপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে 45-এ, পশ্চিমবঙ্গের কোন জেলাটি তার পশ্চিমবঙ্গের কোন জেলাটি তার সমৃদ্ধ বস্ত্র ক্ষুদ্র শিল্পের জন্য পরিচিত? তো বস্ত্র ক্ষুদ্র শিল্প হলো হুগলি। তো হুগলি জেলার তাঁত শিল্প বিখ্যাত, তোমরা সবাই জানো। তো তাঁত বস্ত্র, তো সেটাই এখানে বলেছে যে বিশেষ করে যে বস্ত্র শিল্পের মধ্যে তাঁত বস্ত্র, হুগলি তাঁতের বস্ত্র খুবই বিখ্যাত। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলা হয়েছে দেখো 46-এ, পঞ্চায়েতগুলিকে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে সক্ষম গ্রামীণ ভারতকে রূপান্তর করার লক্ষ্যে ভারত সরকার কোন যোজনা চালু করেছে? তো সঠিক উত্তর হলো গ্রাম স্বরাজ অভিযান। তবে গ্রাম স্বরাজ অভিযান হলো ভারত সরকারের একটি উদ্যোগ যা পঞ্চায়েতেই শক্তিশালী করা এবং গ্রামীণ লোকে ব্যাপক সক্ষম করে তোলা। এরপরে যেটা রয়েছে নেক্সট কোশ্চেন, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের কোন উদ্যোগটি বিশ্বের সরকারি রেকর্ডকে ডিজিটালাইজ করে গ্রামীণ এলাকায় পরিষেবা নকশা তৈরি করেছে? তো সঠিক অ্যান্সার হলো ই-ক্রান্তি। এই প্রোগ্রামের দ্বারা তোমাদের কি হয়েছে, সরকারি পরিষেবাগুলো ডিজিটাল করার জন্য গ্রামীণ এলাকায় সেগুলো আরও উন্নত করার জন্য জোর দিচ্ছে। এরপরে যেটা রয়েছে ই পঞ্চায়েত, তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবেই। তো ই পঞ্চায়েতে কি বলেছে দেখো, এই পঞ্চায়েতের উদ্যোগের অধীনে পঞ্চায়েত ইন্টারফেস অর্থাৎ PES এর প্রাথমিক লক্ষ্য কি? তো এর প্রাথমিক লক্ষ্য হলো
পঞ্চায়েতগুলিকে কর্মপ্রবাহ স্বয়ংক্রিয় করা এবং পরিষেবা সরবরাহ উন্নত করা। তো ই পঞ্চায়েতের উদ্যোগের অধীনে পঞ্চায়েত এন্টারপ্রাইজ স্যুটের মূল লক্ষ্য হল পঞ্চায়েতগুলিকে অভ্যন্তরীণ কর্মপ্রবাহ সংগ্রহ করা এবং গ্রামীণ এলাকায় পরিষেবার মান উন্নত করা। এরপরে নেক্সট কোশ্চেন 49 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, কিভাবে প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান পঞ্চায়েতগুলিকে ই গভর্নেন্স সমর্থন করে? তো সঠিক উত্তর গ্রামীণ পরিবার ডিজিটাল সাক্ষরতাকে প্রশিক্ষণ দিয়ে। অর্থাৎ কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান PMGDISHA এর মূল উদ্দেশ্য হলো তো পরিবারগুলোকে ডিজিটালভাবে স্বাক্ষর করে তোলা যাতে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারে এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে জানতে পারে এবং ই গভর্নেন্স পরিষেবাগুলি ব্যবহার করতে সক্ষম হয়। এই প্রশিক্ষণের মধ্যে পঞ্চায়েতগুলি ই গভর্নেন্সের ব্যবহার বৃদ্ধি এবং জনের সুবিধা প্রদান করে থাকে। তো অনেক সময় এই PMGDISH থেকে তোমাদের কিন্তু ফুল ফর্ম আসতে পারে। এরপরে আজকে লাস্ট কোশ্চেন, তো এই সেশনের লাস্ট এবং পরবর্তী কোশ্চেন আবার আসবে। তো আজকে লাস্ট কোশ্চেনটা কি আছে দেখো, পঞ্চায়েতগুলি ই গভর্নেন্স প্রেক্ষাপটে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম অর্থাৎ DILRMP এর উদ্দেশ্য কি? তো এর সঠিক উত্তর হলো ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ভূমি রেকর্ড উন্নত করা। তো ডিজিটাল ইন্ডিয়া রেকর্ডস মডার্নাইজেশনের প্রোগ্রামের মূল উদ্দেশ্য অর্থাৎ DILRM এর উদ্দেশ্য হল ভূমি রেকর্ড ব্যবস্থার আধুনিকরণ এবং ডিজিটালাইজেশন। এর মাধ্যমে ভূমি রেকর্ডগুলো আরও নির্ভুল, স্বচ্ছ এবং সহজে অ্যাক্সেসযোগ্য করে তোলা যায়, যা গভর্নেন্সের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি ভূমি সংক্রান্ত বিরোধ কমাতে এবং ভূমির ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করে। তো আজকে এই 25টা কোশ্চেন ছিল 50 নম্বর কোশ্চেন পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং এর পিডিএফটা তুমি টেলিগ্রামে পেয়ে যাও, সেখানে যুক্ত হয়ে যাও। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।